এই সরে যাচ্ছিস কেন রে? কাছে আয়, আয় না, আয় না, তোকে একটু আদর করি প্রাণ ভরে। আয় না শালা। এত মোলায়েম, এত কোমল কেন তোর শরীর? লাগছে তো, তাড়াতাড়ি করো, কেউ কেউ দেখে নেবে। ঠান্ডায় ঠান্ডায় আমি আর পারছি না, আমাকে ফিরতে হবে। ওটি মাগি, কারভাটা গরম লাগছে আমার। ওরা বলে নাকি সিদ্ধির শোধনে ওর নাকি ভালো লাগছে না। হ্যালো, কে বলছেন? হু ইজ স্পিকিং? হ্যালো বাবা ব্রত। ও মা, তুমি? একদম বুঝতে পারিনি মা। বউকে মায়ের গলাও ভুলে গেলি বাবা? উফ মা, বুঝতে পারিনি। মা জননী, সরি। এবার বলুন তো, আপনার শরীর কেমন আছে? এসেছে আবার দরদ দেখাতে। বলি শোন, ভাইয়ের বিয়ে সেটাও মাথায় নেই। এত কাজ তোর, কাল ভোরের মধ্যেই যেন বাড়ির উঠোনে তোর পা পড়ে, এই বলে রাখলাম। মা, মা শোনো, আমার কাজ। 1990 সালের এক শীতের রাত, শিয়ালদহ স্টেশন। রাত প্রায় 12টা বাজে। শেষ ট্রেনের হুইসেল বাজছে বনগাঁও যাওয়ার উদ্দেশ্যে। প্ল্যাটফর্মের আলোয় ঘন কুয়াশা যেন ধীরে ধীরে সব কিছু ঢেকে দিচ্ছে। ট্রেনের কামরার এক কোণে বসে আছে 3 জন: অনুব্রত দাস, তার স্ত্রী মমতা, আর তাদের ছোট্ট মেয়ে লাভলি, বয়স মাত্র 8। অনুব্রত অফিস থেকে ফিরতে দেরি করেছিল, তাই শেষ ট্রেনটাই কারণ পরের দিন সকালে তাদের গ্রামের বাড়িতে অনুব্রতর একমাত্র ভাই পার্থর বিয়ে, তাই যেতে হবে। হঠাৎ তাদের মেয়েটা বলে ওঠে, এত রাতে জেগে থাকবে তো মা? যাক, মেয়েটার মনে আছে তাহলে। ওর দাদুর কাছে একসময় শুনেছিল অনুব্রত যখন তার মায়ের টাকা রাখার বাক্স থেকে টাকা চুরি করে বন্ধুদের সাথে থিয়েটার দেখতে যেত, তখন নাকি রাত করে ঢুকলে তাকে আর ঘরে ঢুকতে দিত না, কারণ তার মা রাত করে কিছু করা বা ঘরে ফেরা একদম পছন্দ করেন না। তখনই ট্রেনের ভিতরে তার মা তাকে বলে ওঠে, না মা, তোমার দিদুন দেখবে তোমার অপেক্ষায় বসে আছেন, কিচ্ছুটি বলবেন না উনি। বাইরে শীতের হাওয়া, কাচের জানালায় শিশির জমেছে, আর ট্রেনের ছন্দে হালকা আলো দুলছে কামরার ভেতরে। মমতা শহুরে মেয়ে, দুধে আলতা গায়ের রং, কপালে লাল টকটকে সিঁদুর, নীল বেনারসি শাড়িতে যেন এক স্বপ্নলোকের নারী। তার হাসিতেই যেন এক অদ্ভুত মোহ আছে। লাভলি তার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। অনুব্রত জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, আর ওদেরই ঠিক সামনে 4-5 জন পুরুষ এবং একজন বৃদ্ধ লোক বসে আছে। মুখে নেশার ভাব, চোখ লাল, হাতে বিড়ি, কেউ বা খৈনি মুখে তাস পেটাচ্ছে। তাদের দৃষ্টি বারবার কেবল ফিরে যাচ্ছে মমতার দিকে। অনুব্রত সেটা লক্ষ্য করলেও মুখে কিছু বলে না, কেবল সতর্কভাবে চারপাশ দেখছে। ট্রেন চলতে শুরু করেছে ধীরে ধীরে। শিয়ালদহ, দমদম, মধ্যমগ্রাম, বিরাটি। কিছুক্ষণের মধ্যে বারাসাত স্টেশনে ট্রেন থামতেই অনুব্রত বলে, হ্যাঁ গো, মেয়েটার খুব খিদে পেয়েছে বোধ হয়।
আমি একটু কিছু নিয়ে আসছি, বুঝলে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো, ট্রেন কিন্তু বেশি দাঁড়াবে না। আর এটা জংশন, বেশ কিছুক্ষণ দাঁড়াবে। আচ্ছা, সাবধানে যাবে। সে নেমে অচেনা এক দোকানের দিকে যায়। ঝোড়ো হাওয়া বইছে, রাতের আকাশে মেঘের ভাঁজে চাঁদের আলো হঠাৎ লুকিয়ে যায়। এই সময়ে শীতের মরশুমে আচমকা ঝড়ে অনুব্রতর গায়ে যেন আরও কাটা দিচ্ছে। বাবারে কি ঠান্ডা! দূরে এক দোকান থেকে পাউরুটি, কলা আর একটা ম্যাঙ্গো জুসের বোতল নিয়ে অনুব্রত দৌড়াতে শুরু করে ট্রেনের দিকে। আর ঠিক তখনই হুইসেল বাজে আর ট্রেনটা ছেড়ে দেয়। অনুব্রত দৌড়াচ্ছে আর চিৎকার করছে, আরে আরে ও ভাই, দয়া করে দাঁড়াও, আমি আসছি, আমার বউ বাচ্চা যে ভেতরে। কিন্তু ট্রেন আর থামে না। এদিকে অনুব্রত গায়ের জোরে শেষ চেষ্টা করল, হয়তো উঠেও যেত, কিন্তু কামরার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক মাতাল লোক অনুব্রতকে ঠেলে ফেলে দেয়। মমতা জানলার ফাঁক দিয়ে শুধু দেখে অন্ধকারে তার স্বামীর হাতটা কোথায় যেন হারিয়ে গেল। ওগো, ওগো, এবার আমাদের কি হবে? তুমি তুমি কেন গেলে আমাদেরকে রেখে এত রাতে? মেয়েটা ঘুম থেকে উঠে বাবা বাবা বলে ডাকে। মা, মা, ও মামা, থাকবে সোনা, বাবা কোথায়? বাবা আছে, ওই একটু সামনে গেছে, এক্ষুনি চলে আসবে মা। তুমি আর একটু ঘুমিয়ে নাও। ট্রেন ছুটে চলে আর মমতার বুকের ভেতর একটা ঠান্ডা শূন্যতা জমে ওঠে। এখন কামরায় মোট ওই জনা দশেক যাত্রী রয়েছে। কিছুক্ষণের মধ্যে একে একে তারা নেমে যায়। ট্রেনের মধ্যে এখন শুধু মমতা, তার মেয়ে লাভলি আর সেই 4-5 জন মাতাল পুরুষ। তারা যেন অনুব্রত শূন্যতায় আরও বেশি নজর দিচ্ছে। হঠাৎ একজন এগিয়ে এসে বলে, এত রাত্রে একা যাচ্ছ দিদি, ভয় লাগে না? মমতা কোনো উত্তর দেয় না, মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে আর গায়ে জড়ানো চাদর মাথায় দিয়ে জানলার দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আরেকজন বৃদ্ধর আগমন ঘটে। সে এসেই মমতার পাশে সিটে বসে পড়ে আর চোখ টসটস করে মেয়ে আর তার মায়ের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ দেখার পর ফিসফিস করে বলে ওঠে, বাচ্চা মেয়েটাকে তো জবরদস্ত লাগছে রে নগেন। জানি না ওর মাটাকে ঠিক কেমন লাগবে। পাশ দিয়ে ইব্রাহিম নামের এক তরতাজা পুরুষ বলে, কেন আব্বা, দেখতে পাচ্ছ না? আরে মরকট, আমি ভিতরের রূপের কথা বলছি রে শয়তান। মমতা হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করে, দয়া করে এমন কিছু বলবেন না। আমি এখন খুব বিপদে, আমার বাচ্চাটা আছে, আমাদের ছেড়ে দিন। আপনারা আপনারা কেন এমন করছেন? কিন্তু তাদের চোখে কোনো মানবিকতা নেই, শুধু এক হিংস্র নেশা। তৎক্ষণাৎই একজন তার শাড়ির আঁচল ধরে টান মারে। মমতা চিৎকার করে ওঠে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনাদের কাছে আমি হাত জোড় করছি। আর এই যে, আপনি তো আমার বাবার বয়সী, আপনারও তো বাড়িতে মা, বোন, বউ আছে, প্লিজ প্লিজ আমাকে রক্ষা করুন। বৃদ্ধ লোক এবার থেমে গেল। এইবার আমাকে থামিয়ে দিলি তো মা। আমাকে আমাকে রক্ষা করুন বাবা,
আপনার আপনার দুটি পায়ে পড়ি, আমাকে রক্ষা করুন। আপনি আপনি এত বড় সর্বনাশ হতে দেবেন না। আমি আমি আপনার মেয়ের মতো। আচ্ছা আচ্ছা, থাম থাম থাম। আসলে বাংলা খাওয়ার শরীর তো, মাথার তারের গাঁড় বেড়ে গেছে। বাবা যখন বাদ দিয়েছিস কি আর করি, আমি চলে যাচ্ছি। এই চল চল চল। মমতা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল। ভয়ে তার বুক ফেটে যাচ্ছে। কিন্তু দূরে গিয়ে এ কেমন রূপ! হঠাৎ বৃদ্ধ বলে ওঠে, কিন্তু কিন্তু আমার ছেলেরা যদি বাবার কাছে কিছু খেতে চায়, আমি কি আর না করতে পারি? হ্যাঁ, এই এই দেখ তোরা, কে কি করবি, আমি চললুম রে। হাজার হোক পাতানো বাবা আমি। দেখ, তোদের ছোট বোনের সাথে একটু খেলা করে দেখ। বাচ্চা মেয়ে। ট্রেনের জানালার বাইরে নিঃসঙ্গ অন্ধকার। কুয়াশার ভেতর কেউ কোনো কথা শোনে না। ছাড় ছাড় জানোয়ার, এর বদলা আমি নেব। চিৎকার, কান্না আর ট্রেনের ধাতব শব্দে মিশে যায় এক নারীর শেষ আর্তনাদ। ছেড়ে দে, ছেড়ে দে। যেন মনে হচ্ছে এক ঝাঁক নেকড়ের দল ঝাঁপিয়ে পড়েছে এক অসহায় হরিণী আর তার ছোট্ট বাচ্চার উপর। কিছুক্ষণ পর কামরার ভেতর নিস্তব্ধতা। লাল শাড়ির এক টুকরো কাপড় বাতাসে উঠছে। কোনো এক রেল লাইনের পাশে মমতার দেহ পড়ে আছে, নিথর রক্তে ভেজা। শূন্য ট্রেনে তার মেয়ে লাভলি একা একা ভয়ে কাঁদছে। নিমিষের মধ্যেই সে যেন সবকিছু ভুলে গেছে। বাইরে ঝড় বেড়েছে, ঠান্ডায় সে চিৎকার করছে আর কেবলই মা মা বলে ডাকছে। মা, ও মা, মা। ঠিক তখনই ট্রেনের জানালায় ঠক ঠক শব্দ হয়। লাভলি কেঁপে ওঠে আর ধীরে ধীরে তার দিকে তাকায়। সামনে মায়ের মুখ, জানালার বাইরে চুল এলোমেলো, চোখ লাল, ঠোঁটে অদ্ভুত এক হালকা হাসি। ভয় পাস না মা, আমি আছি, তোর কিচ্ছু হবে না। লাভলি বুঝে ওঠার আগেই ট্রেন উল্টো দিকে ছুটতে শুরু করে। অজানা এক শক্তির টানে ট্রেনটা যেন বারাসাতের দিকেই ফিরে যাচ্ছে আবার। ভাঙা মন নিয়ে প্ল্যাটফর্মে বসে আছে অনুব্রত। হঠাৎ সে দূর থেকে দেখে একটা খালি ট্রেন যেন তার দিকে আসছে। সে আনন্দে যেন কেঁদে ওঠে। হয়তো তার বউ বাচ্চা এই ট্রেনেই আসছে। হে ঈশ্বর, তোমার শতকোটি প্রণাম। হয়তো তুমি আমার কথায় সাড়া দিয়েছ। যাই দেখে গিয়ে। প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। অনুব্রত ট্রেনের ভিতরে তাড়াহুড়ো করে খুঁজে দেখে, কিন্তু ট্রেনের ভিতরে সে কাউকে দেখতে পেল না। মিনিট কয়েক পর সে শুনতে পায় পরিচিত কণ্ঠে তার নাম। অনুব্রত, অনুব্রত। পিছনে ফিরে তাকাতেই সে দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মমতা আর তার মেয়ে লাভলি। মমতা হালকা হাসছে, চুলে হাওয়ার ঝাপটা, চোখে শান্তি, যেন কাউকে ফিরিয়ে দিতে পেরেছে। অনুব্রত ছুটে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও মমতা, ক্ষমা করে দাও। আমার যাওয়া একদমই উচিত হয়নি। ঈশ্বর, ঈশ্বর আছেন, আছেন ঈশ্বর। চলো চলো এখান থেকে, সকাল হলে ফিরে যাব। আপাতত এদিকে একটা হোটেলে থেকে যাব না হয়। সামনের দিকে তারা হাঁটতে শুরু করে, কিন্তু হঠাৎ অনুব্রত টের পায় মমতা তার হাত ছেড়ে দিয়েছে। পিছনে ফিরে তাকাতেই সে দেখে মমতার মুখ
এখন রক্তে ভরা, চুল ছেঁড়া, চোখে ভয়ের শূন্যতা। তার কণ্ঠে কাঁপার শব্দ। কোল থেকে তার মেয়েকে নামিয়ে অনুব্রত সামনে গিয়ে দাঁড়ায়। আমি যেতে পারবো না আর। আর অমনি সে ছুটে যায় মমতার দিকে। কিন্তু এক ঝাঁপ হাওয়া আসে আর হাহাকার ভেসে ওঠে রাতের বাতাসে। কেউ যেন আশপাশ থেকে ডেকে বলছে, চলে যাও অনুব্রত, তোমার মেয়েকে নিয়ে চলে যাও তুমি। আমার জীবন এখানেই সমাপ্ত। ওকে কিছু বুঝতে দিও না, ওর কিছুই মনে নেই। আমি বদলা নেব, এই অপমানের বদলা আমি নেবই। আকাশে অগণিত মেঘের গর্জন। আর মুহূর্তেই অন্ধকার যেন চারিদিক গিলে ফেলে। পরের দিন খবরের কাগজে, এমনকি কলকাতা ছাড়াও আশেপাশে নিউজ পোর্টালে এই খবর রটে। কাল রাতে নাকি শেষ বনগালোকাল হাবড়া যাওয়ার পর আবার নাকি উল্টো হয়ে বারাসাতে এসে থেমে যায়। এদিকে মমতার দেহ উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। আর কোনো পোক্ত প্রমাণ না পেয়ে রেলে কাটা পড়া বলে চালিয়ে দেওয়া হয়, কারণ তার শরীর 2 খণ্ড করা ছিল। আর এরপর থেকে খুন শুরু হয়, একদম খুনের বন্যা। বেশ কয়েকদিন কেটে যায়, আবারও সেই মাঝরাতের বনকালোকাল। তোমার রসে ভরা মোচাক আমার লগে বানাইছ, খা খা খা। আমায় গিলে গিলে খা। আরে কি রে পড়লো, আজ কত মারলি? 400 হবে আরে ধুর। নাকি? আর বলিস না বা, জুয়াতে আর পোষাচ্ছে না। তুই দে, খোঁজ দে। দাঁড়া, বেটে নি। খা খা খা। কইনি চুষে চুষে খা, খা না। পাশ দিয়ে নগেন বলে ওঠে, কাকা, এই গুহা মারা সারা, তোরা খবর শুনেছিস আগের রাতের কেসটা? কোন কেস রে? আরে নদীর পোলা, সে রাতের ট্রেনটা নাকি উল্টে এসেছিল এই বারাসাতের দিকে। বালের কথা আমাকে বলিস না বা, বানানো গল্প। আমিও খানকি দেখছি। পাঁচজন সেই ধরে ওরা বুড়ো কাকাও ভয় দেখাচ্ছিল, আর আজকে ওরা উধাও। আমি বলি কি, ট্রেনওয়ালা গেঁয়া টেনেছিল, তাই উল্টো ভাগিয়েছিল। কামরার ভিতরে থাকা সবাই যেন খিলখিল করে হেসে ওঠে। হঠাৎ ট্রেনটা বারাসাত এলেই দেখে একটা সুন্দরী মহিলা কামরায় উঠে সামনের দিকে সিটের জন্য আসছে। ব্যাস, ওদেরও শুরু টোন টিটকিরি কাটা। ওই দেখ নগেন, আজকে নতুন মাল হবে নাকি একদম? আজকে আবার ডানা কাটা পাখি, মানে সাথে কেউ নেই? জরুর হবে, জরুর। পল্লব একটু রসে ভরা কণ্ঠে বলে। মেয়েটা তাদের দিকে এমনি তাকানো শুরু করে। তাদের দেখে যেন শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে স্বইচ্ছায় একটু নামিয়ে দেয়। তার কোমর থেকে সিল্কের শাড়িটা নেমে যাচ্ছে। সাদা বর্ণের লোভনীয় চামড়া দেখে নগেনের দাঁড়িয়ে থেকে আর খৈনি খাওয়া হলো না। সে বলে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, এই তো মেঘ না চাইতেই বৃষ্টি রে। চল চল, আবারও খেলা হবে আজকে। উফ, আজকে বুড়ো আর ইব্রাহিম যে কেন এলো না কে জানে। যাকে চল, মালটাকে একটু চেখে দেখা যাক। কি
ম্যাডাম, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? তাতে আপনার কি? ওরা ফ্যাক করে হেসে ওঠে আর বলে, আমাদের কি, এত রাতে আমাদের কামড়ায় পড়লে আমাদের কৈফিয়ত দিতেই হয়। কিছুদিন আগেই একটাকে টেসে দিয়েছি। না না, আমাকে মারবেন না। আপনারা যা বলবেন আমি তাই করব। এই তো, বেশি কথা না বলে আমাদের কথা শুনে চলুন, তাতে আপনারই মঙ্গল হবে। কি এই বল, তোরা বল। আর আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো স্যার। আচ্ছা, বলুন কি করতে হবে। আমি রাজি আপনাদের সব শর্তে। শুধু শুধু আমাকে প্রাণে মারবেন না। তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। কি ফিগার মাইরি! এই মাঙ্গির পুত, তোরা ওদিকে দেখ কেউ আসছে কিনা, আমি পক করে কাজটা সেরে নিই। মেয়েটাকে যদিও ভীত দেখাচ্ছিল, কিন্তু এটা ছিল তার ছলনা। এই বলে ওদের বাকিরা আলাদা কামরা চলে যায় পাহারা দিতে। এদিকে সেই পাষণ্ড নেকড়ে তার কর্মে মত্ত। মেয়েটা শরীরে হাত দিতে না দিতেই হঠাৎ এই শান্ত কড়া শীতল রাতে কামরার ভিতর গরমের আভা ভরে গেল। লাগছে তো, তাড়াতাড়ি করো, কেউ কেউ দেখে নেবে। ঠান্ডায় ঠান্ডায় আমি আর পারছি না, আমাকে ফিরতে হবে। ছেলেটা সপাটে এক তাড় মারে। নটি মাগি, কারবাটা গরম লাগছে আমার। ওরা বলে নাকি শীতের শোধনে ওর নাকি ভালো লাগছে না। বেদুয়া শালা। ইস, কি মুখের ভাষা আপনাদের। অমনি ট্রেনের কামরা থেকে সজোরে একটা চিৎকার শুনতে পায় তারা। এই, সরে যাচ্ছিস কেন রে? কাছে আয়, আয় না, আয় না, তোকে একটু আদর করি প্রাণ ভরে। আয় না শালা। এত মোলায়েম, এত কোমল কেন তোর শরীর? শান্তি। ছাড় আমাকে, ছাড় বলছি। পাশের কামরা থেকে পল্লব আর নগেন গাঁজার নেশায় ছুটে চলে এসেছে আর দেখে তাদের বন্ধু হুসাইন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার কাটা হাত আর মাথা আলাদা করা, রক্ত কলকলিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর নগেন হুসাইনকে নিচু হয়ে নেশার ঘরে ডাকতে থাকে, হুসাইন, এই হুসাইন, হুসাইন। সাথে সাথে পল্লব তাকে টেনে ধরে। হুসাইন আর নেই রে, চল পালাই, শিগগির চল। আর যেই না সেখান থেকে তারা উঠবে, তারা সামনে লক্ষ্য করে দেখে সেই নীল বেনারসি পরে হাঁটু মিলিয়ে দিয়ে বসে হুসাইনের হাতের অংশ কামড়ে কামড়ে খাচ্ছে আর শরীরে কিছু অংশ বার করিয়ে দিয়ে তাদের ডাকছে। তোরাও আয়, আমার কাছে আয়, আয় রে, আমার শরীরের স্বাদও তোরা গ্রহণ কর। আয়, তারপর আমি তোদের রক্তের স্বাদ নেব। কি হলো? আয়, আয় না, ভয় পাস না, আমি তোদের কিছুই করব না। আগে খেয়ে নে আমাকে, খেয়ে নে। এই তুমির জাত একটা। সঙ্গে সঙ্গেই পল্লব আর নগেন ছুটে পালালো। আর এক মুহূর্ত সেখানে তারা অপেক্ষা করল না। নগেনের হুঁশ নেই, তাই পল্লব তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। পরের দিন সকালে তার দেহ মেলে সেই একই জায়গায়,
যেখানে মমতার লাশ পাওয়া গেছিল। সেদিন রাতে নগেন পল্লবদের বাড়ি ছিল। বৃদ্ধ কাকা আর তার ছেলে ইব্রাহিম এই খবর জানতে পেয়ে পল্লবদের বাড়ি চলে আসে। এদিকে হঠাৎ আচমকা দরজায় আওয়াজ। পল্লব, এই পল্লব, দরজা খোল পল্লব। পল্লব শুনতে পেয়ে একটু থমকে যায়, কারণ সে ভেবেছে হয়তো বাড়িতে পুলিশ এসেছে। আরে দরজা খোল, আমি তোর কাকা রে। দরজা খুলে দিতেই কাকা ঘরের মধ্যে প্রবেশ করে সপাটে এক চড় মারে পল্লবকে। কি করেছিসটা কি তোরা? হ্যাঁ, আহ, গায়ে হাত দিচ্ছ কেন কাকা? সেটা কি আর সাধে দিতাছি? সোদানির পোহা কি বলেছিলাম কি? সেদিনের পর আর কখনোই কাজ করবি না। আমাদের মারবি, নিজের সালা কবরে যাবি। সে গুজুদির দল। কাকা, তুমি আমাদের কথা শুনো কাকা। এ কোনো সাধারণ মরণ না গো কাকা, সব ওই মাগির কাজ। ওই ভূত আয়সা রক্ত খায়। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। কাকা একটু ভেবে বলল, হুসাইনের বডি আমি নিজের স্বচক্ষে দেখে আইছি। এর এলে কাটাতো না। আচ্ছা, তোরা কয়দিন হাওয়া হয়ে যা, কেউ বাইরে বেরোস না। রাতের বেলা ট্রেনে তো মইটে না। যা যা বাজান যা। ওদিকে নগেন উঠে সব শুনে কিছুই বুঝতে পারে না। নেশার ঘোরে তার কিছু মনে নেই, তাই সে বাড়ি চলে যায়। এদিকে ইব্রাহিম আর কাকাও বাড়ি ফেরে। ইব্রাহিম কাকার নিজের ছেলে, তাই তারা ঠিক করেছে একসাথেই থাকবে রাতে, কারণ হয়তো মমতার আত্মা তাদের প্রতিশোধ নেবে। বাপ বেটা এখন রাতে একসাথেই থাকে। দিন যায়, রাত আসে, তবু তাদের চোখে ঘুম নামে না। হুসাইনের মৃত্যুর পর থেকে তাদের মনের ভয়টা যেন আরও হাড়ে হাড়ে গেঁথে গেছে। রাতের খাবার শেষ করে ওর আব্বা একটা বিড়ি ধরায়। ইব্রাহিম, মন খারাপ করিস না রে। পাপ করলে শাস্তি তো পেতেই হয়, তবে সেরে যাবে। আল্লাহর নাম করছো না। আব্বা, তুমি কেউ মনে করো ওই মেয়েটা কি আমাদেরও ছাড়বে না নাকি? এইসব ভাবিস না, নামাজ পড়, মনোযোগ রাখ, ভয়কে ভয় দেখাস। তবু তাদের ভেতরের ভয় ক্রমে ক্রমে পাগলামির দিকে নিয়ে যায়। দিনের পর দিন তারা নিজেদের মধ্যে কথা কমিয়ে দেয়। রাতে দরজায় তালা, খিল আরও ভারী ভারী বস্তু দিয়ে চাপা দিয়ে রাখে, যাতে ঘরে কেউ প্রবেশ না করতে পারে। কিন্তু তবুও তাদের মনে হয় কেউ যেন জানলার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তাদের দিকে। কয়েক সপ্তাহ পরে মানসিক যন্ত্রণা আর সহ্য না করতে পেরে তারা গ্রাম ছেড়ে শহরে চলে যায়। পুরনো পাপের জায়গা ছেড়ে শহরের এক পুরনো গ্যারেজে তারা কাজ নেয়। কিন্তু আগে তারা যেমন ছিল এখন আর তেমন নয়। ভয় যেন তাদের ছায়ার মতো অনুসরণ করে। আব্বা, রাত হইলেই বুকটা কেমন ধড়ফড় করে ওঠে। তোর মনে ভূতের ভয় ঢুকে গেছে রে, একটু সবুর কর, সব ঠিক হইব রে, সব ঠিক হইব। হয়তো তারা পাল্টে গেছে। দিন যায়, তারা ভয়কে দূরে রাখতে চেষ্টা করে, কাজে মন দেয়, বাজে চিন্তা দূরে রাখে। কিন্তু কোনো এক রাতে শহরের প্রান্ত থেকে অন্ধকার রাস্তা পেরিয়ে ফিরছিল ইব্রাহিম। চাঁদের আলোয় হালকা কুয়াশা। হঠাৎ সে অনুভব করে বাতাসে একটা মিষ্টি গন্ধ, যেন কেউ তাকে মোহিত করছে। সে থেমে যায় এবং শুনতে পায় একটা নারী কণ্ঠ। ইব্রাহিম, ইব্রাহিম। সে চমকে চারিপাশ তাকায়। নিজের সম্মুখে দেখে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, খোলা চুল, মুখে অদ্ভুত হাসি। কে তুমি? চিনতে পারিসনি আমাকে? আমি মমতা, আমি
কিরে, আজকে আমাকে ছেড়ে দিচ্ছিস কেন? টাকা টাকা আমার দিকে টাকা। ইব্রাহিমের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তার মনে পড়ে যায় সেই রাতের করা অপরাধের কথা। তুই না, তুই না মরে গেছিস? না 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 না, এ হতে পারে না। তুই 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 কি করে এখানে? মরেছি? প্রতিশোধ না নিয়ে আত্মা মরে না রে। আমি শুধু প্রতিশোধ চাই। আমার আত্মা শুধুই তোদের রক্ত চায়, রক্ত। তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, মুখের হাসি যেন নিখোঁজ হয়ে ভয়ঙ্কর বিকৃত রূপ নেয়। না, বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। মমতার পাগলামো, অতৃপ্ত অট্টহাসি জঙ্গলের গভীরে প্রতিধ্বনিত হতে লাগে। সে ইব্রাহিমের হাত ধরে, তাকে মোহিত করে টেনে নিয়ে যায় অন্ধকার জঙ্গলে। তারপর এক তীব্র চিৎকারে সব যেন নিস্তব্ধ হয়ে যায়। আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দে। পরের দিন সকালে লোকজন খুঁজে পায় ইব্রাহিমের বিকৃত দেহ, চোখ ফাঁকা, বুক চিরে রক্ত শুকিয়ে গেছে। বৃদ্ধ কাকা খবর পেয়ে স্তব্ধ হয়ে যায়। পুত্র হারানোর শোকে কয়েকদিনের মধ্যেই তিনিও যেন নিঃশব্দে মারা যান। হয়তোবা তার পাপের কর্মফল বা অতৃপ্ত মমতার অভিশাপ। গ্রামে আবারও ভয়ের হাওয়া বইতে শুরু করে। এই খবর যখন নগেন আর পল্লবের কানে আসে, তারা দুজনই ঘরে নিজেকে বন্দি করে ফেলে। কিরূপ হত্যাকাণ্ড বেঁধে গেল রে পল্লব! সেই রাতে ওকে নাই মারতে পারতি তোরা? এ তো দেখছি এবার আমাদের পালা। চুপ কর নগেন, নাম নিবি না ওর একদম। ওর নাম নিলেই ঘরটা কেমন গরম হয়ে যায়, গা পুড়ে যায়, আর কেমন আষ্টে পচা গন্ধ ছাড়ে। এই বলে নগেন তার নিজের বাড়ি চলে যায়। সেদিন রাতে বেশ কুয়াশা পড়েছে, চারিদিক নিস্তব্ধ। পল্লব ঘরের মধ্যে একা বসে তেলের বাতি জ্বালিয়ে বিড়ি খাচ্ছে। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। পল্লব রে, পল্লব, দরজা খোল পল্লব, আমি নগেন, আমাকে বাঁচা ভাই। পল্লব, দরজা খোল। পল্লব চমকে ওঠে। নগেন? এই রাতে নগেন এলো কেন? দরজা খুলতেই সে দেখে নগেন দাঁড়িয়ে, কিন্তু একটা বিটকেল গন্ধ তাকে যেন গ্রাস করছে। চারিদিকে গরম একটা আভা, মুখে অদ্ভুত হাসি। নগেনের চোখে লালচে একটা ছটা। এই নগেন, তুই এমন তাকাচ্ছিস কেন? কি হলো? এই নগেন! দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। আজ রাত্রে কেউ যেন না জানে আমি এখানে এসেছি। পল্লব দরজা বন্ধ করতেই বাতি দপ করে নিভে যায়। অন্ধকারে তার ঘাড়ের পাশ দিয়ে কেবল একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। নগেন, তুই কই গেলি রে? তুই কি করছিস বলতো বাড়া? একেতে বাড়া ভূতের চোদনে গাড় ফাটা ভয় জেগেছে, আর তুই কি না? আরে এই নগেন! হঠাৎই অন্ধকারের ভেতর থেকে মিষ্টি একটা কণ্ঠস্বর। আমি তো তোর কাছেই আছি পল্লব। সঙ্গে সঙ্গেই পল্লবের হৃদয়ে যেন বরফের একটা আস্তরণ খেলে গেল। চোখের সামনেই দেখা যায়
মমতার সেই বিকৃত মুখ, দাঁতের কোণে রক্ত, আর তার ছিন্ন বিচ্ছিন্ন নগ্ন কাঁটা ছেঁড়া দেহ। কিরে, শরীরে স্বাদ নিবি না? তেজারা, আয় আয় কাছে আয়, আমার বুকের মাংস খেয়ে নে, আয় আয় আয়। মুহূর্তেই চিৎকারে যেন গোটা ঘর কেঁপে ওঠে। বাঁচাও, কেউ আছো? বাঁচাও, বাবা, মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তোমরা। আমি তোকে কি করে ছেড়ে দিই বল? দিতে পারবি? দিতে পারবি আমার শরীর? দিতে পারবি আমার বাচ্চা, আমার স্বামী, আমার সাজানো সংসার? না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি শুধু ওদের সাথে ছিলাম, আমি কিছু করিনি, আমি কিছু জানতাম না, আমি কিছু জানি না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পারবি না। তোর রক্ত পান না করলে আমার আত্মা শান্তি পাবে না রে অপয়া। যেন ভূমিকম্প উঠেছে, কিন্তু তখন কেউ আসে না। সেদিন তার আওয়াজ যেন কোথাও থেকে শোনা যাচ্ছিল না, আর কিছুক্ষণের মধ্যেই তার দেহকান উড়িয়ে নিয়ে যায় ঠিক একই জায়গায়, আর মমতার প্রেতাত্মা তাকে মেরে ফেলে। আহ আহ, শান্তি। আমি এবার শান্তি পেলাম, শান্তি পেলাম। ভোরবেলায় গ্রামের ধারে সেই একই জায়গায় লোকজন খুঁজে পায় পল্লবের লাশ। বুক চিরে রক্ত শুকিয়ে গেছে, মুখে ভয়াবহ যন্ত্রণার আঘাত। তারপর থেকেই ওই এলাকা পরিত্যক্ত হয়ে যায়। কখনো যদি কেউ কোনো অকর্ম করে, শোনা যায় যেন তার মৃত্যু হয়েছে বা ভূতে ধরেছে। এগুলো সব লোককথা। মাঝরাতে কেউ কেউ কুয়াশার ভেতর দেখতে পায় এক সাদা, লাল বা নীল শাড়ি পরা মেয়েকে। কখনো কখনো হাওয়ায় তার চুল ওড়ে, চোখে আগুনের মতো লাল শিখা, আর তার ঠোঁটে একটানা মৃদু হাসি। কখনো বা কারোর সম্মুখে সেই প্রেত এলে তারা অজ্ঞান হয়ে যায়, আর তারপরের দিন এই গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে। কিন্তু সেই রাতের পর নগেনের খোঁজ আর পাওয়া যায়নি, আর পরবর্তীতে তার লাশও কেউ খুঁজে পায়নি।